জয় হিন্দ। আজ আমরা গত বছর যে এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা হয়েছিল তার প্রথম দিনের প্রথম শিফটে সায়েন্সের যে কোশ্চেন এসেছিল সেটার ডিটেল আলোচনা করব, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, বলছে সবচেয়ে উপযুক্ত বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করুন, ঠিক আছে? বলছে যে সমস্ত উদ্ভিদে যেটিতে উদ্ভিদের বিভিন্ন অংশ নেই সেগুলি ড্যাশ শ্রেণীর অন্তর্ভুক্ত। মানে বলতে চাইছি যে ওইটাতে এই চারটার মধ্যে কোন উদ্ভিদ জগৎ যেখানে উদ্ভিদের মানে বিভিন্ন যে অংশ হয় সেগুলো নেই। তো কি ফেনারোগেমাস, না থ্যালোফাইটা, না টেরিডোফাইটা, না ব্রায়োফাইটা? দেখো, ফেনারোগেমাস তো হচ্ছে এটা একটা অপুষ্পক উদ্ভিদ, ঠিক মানে পুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? পুষ্পক উদ্ভিদ আমরা তাদেরকেই বলি যেটা হচ্ছে ফুল, পাতা, ফল সব কিছুই হয়, ঠিক আছে? ফেনারোগেমাস কি বললাম? পুষ্পক উদ্ভিদ। পুষ্পক উদ্ভিদ পুষ্পক উদ্ভিদ এর মানে কি? এর মধ্যে হচ্ছে ফুলও হবে, ফল থাকবে, পাতা থাকবে, সব মানে একটা গাছে যা যা থাকা দরকার সব থাকবে, বুঝলে তো? ফেনারোগেমি দুই রকমের হয়, একটা হচ্ছে এনজিওস্পার্ম এনজিওস্পার্ম আর একটা হচ্ছে জিমনোস্পার্ম। এনজিওস্পার্মকে কি বলা হয়? দেখো, জিমনোস্পার্ম হচ্ছে নগ্নবীজী। নগ্নবীজী কাদের বলে জানো তো? যেসব ফলের বীজ মানে হচ্ছে যেসব ফলের বীজ ফলের বাইরে হয়, যেমন তুমি ধরে নাও স্ট্রবেরির তোমরা দেখবে যে যে বীজগুলো আছে সেগুলো বাইরে হয়। জিমনোস্পার্ম কোথায় হয় জানো? পাহাড় পর্বতের ঢালে হয়। কোথায় হয়? পর্বতের ঢালে পর্বতের ঢালে হয়। আর এনজিওস্পার্ম হচ্ছে কি, যেই ফলের মানে বীজ যেটা ফলের ভেতর থাকে, যেমন কি আম, জাম, কাঁঠাল, এগুলো, ঠিক আছে? তার মানে কি এনজিওস্পার্মে ফুল, ফল, পাতা যে সব কিছুই থাকছে, তার মানে কি এটা তো অ্যান্সার হবে না। থ্যালোফাইটা থ্যালোফাইটাকে কি বলে? এটা হচ্ছে সব থেকে বড় উদ্ভিদ জগৎ, সব থেকে বড় উদ্ভিদ জগৎ, সব থেকে বড় উদ্ভিদ জগৎ, ঠিক আছে? আর এর মধ্যে কি কি দেখা যায়? এর মধ্যে পাওয়া যায় একটা হচ্ছে ছত্রাক, দুই পাওয়া যায় হচ্ছে শৈবাল, আর পাওয়া যায় হচ্ছে লাইকেন, ঠিক আছে? তারপরে পাওয়া যায় হচ্ছে জীবাণু এর থ্যালোফাইটার মধ্যেই আসে। এবার তুমি দেখো, ছত্রাকও একটা উদ্ভিদ, শৈবালও একটা উদ্ভিদ, লাইকেনও একটা উদ্ভিদ, জীবাণুও একটা উদ্ভিদ, কিন্তু এগুলো উদ্ভিদের মধ্যে তুমি দেখতে পাবে না যে এর মধ্যে কোনো পাতা, ফুল, ফল কিছু আছে, তাই তো? এবার প্রশ্ন কি বলছে? যে সমস্ত উদ্ভিদের বিভিন্ন অংশ নেই, এগুলো হচ্ছে উদ্ভিদ, কিন্তু উদ্ভিদের মধ্যে যেগুলো থাকা দরকার যেমন ফুল, ফল, পাতা এসব কিন্তু নেই। তার মানে কি এটা থ্যালোফাইটা শ্রেণীরই কথা বলছে, তাই না? তাহলে সঠিক অ্যান্সার কি থ্যালোফাইটা, ঠিক আছে? দেখো, টেরিডোফাইটা কি বলে? টেরিডোফাইটা হচ্ছে এটা এটা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা পরে মানে এটা পজ করে তোমরা লিখে নিও। দেখো, টেরিডোফাইটা হচ্ছে এটা ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ, ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ, ঠিক আছে? ভূমিতে জন্মানো প্রথম উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা। যদি তুমি এক্সাম্পল নাও, এর এক্সাম্পল হয়ে যাবে লাইকোপোডিয়াম,
লাইকোপোডিয়াম, লাইকোপোডিয়াম, ঠিক আছে। আর ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটাকে বলে উদ্ভিদ জগতের উভয়চর, উদ্ভিদ জগতের উভয়চর। উভয়চর মানে কি? যারা জলেও থাকে স্থলেও থাকে তাদেরকে উভয়চর বলে। তার মানে কি ব্রায়োফাইটা হচ্ছে উদ্ভিদেও থাকে, উদ্ভিদ বলছি, জলেও থাকে আর স্থলেও থাকে, বুঝলে তো। আর ব্রায়োফাইটার মধ্যেই একটা উদ্ভিদ হচ্ছে যাকে আমরা নাম বলি হচ্ছে মস। এটা হচ্ছে পৃথিবীতে জন্মানো প্রথম উদ্ভিদ, ঠিক আছে। পৃথিবীতে জন্মানো প্রথম উদ্ভিদ, ঠিক আছে। চলো, তাহলে এটার অ্যান্সার কি হলো? এটার অ্যান্সার হচ্ছে থ্যালোফাইটা, ঠিক আছে, থ্যালোফাইটা। চলো নেক্সট কোশ্চেনে বলছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে উপাদানগুলির বৈশিষ্ট্যগুলিকে তাদের ড্যাশ পর্যায়ক্রমিক প্রকৃতি হিসাবে বিবেচনা করা হয়। দেখো, পারমাণবিক সংখ্যার আধারে যেটা দিয়েছিল, পারমাণবিক সংখ্যার আধারে কে দিয়েছিল? মোসলে দিয়েছিল। কত সালে দিয়েছিল? 1913 সালে, 1913 সালে। আর মোসলের পর্যায় সারণ মানে পিরিয়ডিক টেবিলকেই আমরা আধুনিক পর্যায় সারণী বলি, বুঝলে তো। আধুনিক পর্যায় সারণী। মেন্ডেলিভ যেটা দিয়েছিল পারমাণবিক ভরের আকারে দিয়েছিল, ঠিক আছে। মেন্ডেলিভ তার পর্যায় সারণী চাইছিল কিসে হিসাবে? পারমাণবিক ভরের সাহায্যে। মেন্ডেলিভ কোথাকার বিজ্ঞানী ছিল? মেন্ডেলিভ যদি জিজ্ঞেস করে সেটা হবে রাশিয়া। মেন্ডেলিভ রাশিয়ার বিজ্ঞানী ছিল। মেন্ডেলিভের পর্যায় সারণী কত সালে দিয়েছিল? 1969 সালে। কিন্তু ছাপানো হয়েছিল কবে? যদি জিজ্ঞাসা করে যে মেন্ডেলিভের পর্যায় সারণী কবে ছাপানো হয়েছিল, সেটা হবে 1972। কোথায়? জার্মান পত্রিকায়, জার্মান পত্রিকাতে, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট তত্ত্বের সংখ্যা, যদি জিজ্ঞাসা করে মোট তত্ত্ব কটা ছিল, তাহলে বলবা 63টা তত্ত্ব ছিল, ঠিক আছে। মেন্ডেলিভের সময় কিসের খোঁজ হয়নি? মেন্ডেলিভের সময় অক্রিয় গ্যাসের খোঁজ হয়নি, অক্রিয় গ্যাস। মেন্ডেলিভ যখন ছিল সে সময় অক্রিয় গ্যাসের খোঁজ হয়নি। মেন্ডেলিভ প্রথম মানুষ, মানে প্রথম বিজ্ঞানী যে হচ্ছে কি বলে পর্যায় আর বর্গ এ দুটোর সম্বন্ধে বলেছিল, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে যখন একটি সার্কিট বেশ কয়েকটি রোধকে সিরিজে সংযুক্ত করা হয় তখন বিদ্যুৎ প্রবাহ কি হয়? বৃদ্ধি পায়, না কমে যায়, না অর্ধেক হয়ে যায়, না একই থাকে? দেখো, একটা আছে, যদি মেন লাইনের প্রতিরোধকে যদি লাগানো হয় না, মেন লাইনের প্রতিরোধকে দুই রকমভাবে লাগানো যায়। মেন লাইনের প্রতিরোধকে দুইভাবে লাগানো হয়। এক হচ্ছে শ্রেণী মানে সিরিজ, আর একটা হচ্ছে সমান্তর বা প্যারালাল, ঠিক আছে। সিরিজে কি হয়? সিরিজের ফর্মুলা প্রথমে লিখে নাও। আর টোটাল সমান সমান R1 প্লাস R2 প্লাস R3 এরকম চলতে থাকবে। আর এখানে আর কি? আর হচ্ছে প্রতিরোধ, ঠিক আছে। সিরিজে কি হয়? সিরিজের কাজ হচ্ছে বিজলি ঘর থেকে, মানে যেখানে বিদ্যুৎ তৈরি হয়, বিজলি ঘর থেকে বিদ্যুৎকে টানে, বিদ্যুৎ ঘর থেকে বিদ্যুৎকে নিয়ে আসা, ঠিক আছে।
সিরিজে কি হয়, সিরিজে বিদ্যুৎ প্রবাহ এক সমান থাকে, ঠিক আছে, কিন্তু ভোল্টেজ আলাদা আলাদা থাকে, কিন্তু ভোল্টেজ কি হয়, আলাদা আলাদা হয়, ভোল্টেজ আলাদা আলাদা হয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে। আর সমান্তর ক্রমে কি হয়, সমান্তর ক্রমে হয়, দেখো সমান্তর ক্রমের ফর্মুলা হচ্ছে 1/r টোটাল সমান সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 এরকম চলতে থাকে, তাই তো। দ্বিতীয় যেটা এর সমান্তর ক্রমের ব্যাপার হচ্ছে, সমান্তর ক্রম বাড়ির ওয়্যারিং করা হয়, সমান্তর ক্রমে বাড়ির আমাদের যেসব ওয়্যারিং করা হয় না, বাড়ির ওয়্যারিং সমান্তর ক্রমে করা হয়। সমান্তর ক্রমে কি হয়, বিদ্যুৎ ধারা পরিবর্তন হয়ে যায়, বিদ্যুৎ প্রবাহ আলাদা আলাদা হয়, কিন্তু ভোল্টেজ এক সমান থাকে, ঠিক আছে, ভোল্টেজ এক সমান থাকে, ঠিক আছে। চলো এবার কোশ্চেন আসা যাক। দেখো কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে যখন একটি সার্কিটে বেশ কয়েকটি রোধকে সিরিজে যুক্ত করা হয় তখন বিদ্যুৎ প্রবাহ কি হয়। এটা হচ্ছে সিরিজে বিদ্যুৎ প্রবাহ কি হয়, সিরিজে বিদ্যুৎ প্রবাহ এক সমান থাকে, এক সমান থাকে, তো অপশন নম্বর ডি, ঠিক আছে। তাহলে কি বললাম, প্রতিরোধ দুই রকমের হয়, একটা সিরিজ ওয়াইজ লাগানো হয়, একটা প্যারালাল ওয়াইজ লাগানো হয়। সিরিজ ওয়াইজ যখন লাগানো হয়, সিরিজ ওয়াইজ লাগানো এই জন্যই হয় যাতে বিজলি ঘর মানে যেখানে বিদ্যুৎ তৈরি হচ্ছে সেখান থেকে যাতে বিদ্যুৎ নিয়ে আসা যায়। আর সিরিজে কি হয়, বিদ্যুৎ প্রবাহ এক সমান থাকে আর ভোল্টেজ আলাদা আলাদা হয়ে যায়। বিদ্যুৎ প্রবাহ এক সমান থাকে বলেই যদি সার্কিটে কোথাও যদি কোনো প্রবলেম হয় কি না, তাহলে পুরো সার্কিট কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু তুমি দেখো সমান্তর ক্রম কি হয়, বাড়ির ওয়্যারিং হয় যেখানে বিদ্যুৎ প্রবাহ আলাদা আলাদা থাকে, ভোল্টেজ এক সমান থাকে। এবার কোনো সময় যদি ধরো তোমার ফ্যানের প্রবলেম হয়ে গেল, তো ফ্যানের প্রবলেম হয়ে গেলে তোমার ফ্যানটাই শুধু বন্ধ হবে, কিন্তু বাকি যে ঘরের লাইট জ্বলছে বা অন্য কিছু সেগুলো কিচ্ছু চেঞ্জ হবে না, শুধুমাত্র ফ্যান বন্ধ হবে। কিন্তু সিরিজে কি হয়, যদি কোনো পুরো কানেকশান লাইনে যদি কোথাও একটা মানে কিছু এখানে যদি কিছু একটা বন্ধ হয়ে যায় না, পুরো সিরিজ কাজ করা বন্ধ করে দিবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন বলছে একটি পরমাণুতে নিউট্রনের সংখ্যা কিসের সমান হয়, ভর সংখ্যা নাকি পরমাণু সংখ্যা মাইনাস ভর সংখ্যা মাইনাস পরমাণু সংখ্যা, পারমাণবিক সংখ্যা নাকি ইলেকট্রন সংখ্যা। দেখো কোনো একটা তত্ত্ব, ধরো এক্স একটা তত্ত্ব, এক্স তত্ত্বের এই নিচে সবসময় পরমাণু সংখ্যা লেখা হয়, ঠিক আছে, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা লেখা হয়। আর এই উপরে এখানে লেখা হয় ভর, পরমাণুর যে ভর থাকে মানে এই এক্স এর যে ভর থাকবে সেটা এখানে লেখা হবে, ঠিক আছে। পরমাণু সংখ্যা কি, কোনো পরমাণুর ধরো এটা একটা পরমাণু, তো ধরো এটা একটা পরমাণু, পরমাণুর তো একটা কেন্দ্রক থাকে, কেন্দ্রকে কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন, আর ইলেকট্রন কি চারিদিকে চক্কর মারে। এবার পরমাণু সংখ্যা কি হয়, কোনো পরমাণুর কেন্দ্রকে উপস্থিত প্রোটন সংখ্যাকে, মানে পরমাণু সংখ্যা তার মানে কি হলো, প্রোটন সংখ্যার সমান, প্রোটন সংখ্যার সমান, প্রোটন সংখ্যাকে আমরা পি দিয়ে লিখছি, প্রোটন সংখ্যার সমান হয়। আর ভর কি হয়, কোনো পরমাণুর মধ্যে মানে পরমাণুর কেন্দ্রে উপস্থিত নিউট্রন আর প্রোটনের যোগফলকে, মানে ভর কি হলো, কোনো পরমাণুর কেন্দ্রে নিউট্রন, নিউট্রন প্লাস প্রোটন, নিউট্রন আর প্রোটনের যোগফল, যে যোগফল থাকে সেটাকেই পরমাণু দ্রব্যমান বলে, ঠিক আছে, পরমাণু ভর। তো আমি যদি ভর বার করি, ধরো এটা আমি মিটিয়ে দিচ্ছি, এটা তোমরা পজ করে লিখে নিবে, ঠিক আছে।
তার মানে কি পরমাণু ভর সমান সমান পরমাণু ভর সমান সমান কি লিখেছিলাম, নিউট্রন প্লাস প্রোটন। আর প্রোটনকে আমরা কি জানি, পরমাণু সংখ্যা হিসেবে জানি, পরমাণু সংখ্যা। তাহলে কি আমাকে এখানে কি বের করতে হবে, পরমাণুতে নিউট্রনের সংখ্যা, যদি নিউট্রনের সংখ্যা বের করি তার মানে কি পরমাণু সংখ্যাটা এদিকে এসে বিয়োগ হয়ে যাবে। তার মানে যদি নিউট্রন বের করতে হয় আমাকে, তাহলে কি করতে হবে, ভর মাইনাস পরমাণু সংখ্যা, ভর মাইনাস কি পরমাণু সংখ্যা। দেখো তো এটা অপশানে কোন অপশানে আছে, ভর সংখ্যা নয়, এই যে ভর সংখ্যা মাইনাস পরমাণু সংখ্যা। ঠিক আছে, তাহলে কি হয়েছে, কি তাহলে যে একটি পরমাণুতে নিউট্রনের সংখ্যা কিসের সমান হয়, ভর সংখ্যা মাইনাস পরমাণু সংখ্যা। দেখো ভর সংখ্যাকে না জেড দিয়ে দেখানো হয়, যখন তুমি পরমাণু সংখ্যা করে লিখবা ভর সংখ্যাকে সবসময়, ভর সংখ্যাকে এ দিয়ে দেখানো হয়, পরমাণু সংখ্যাকে জেড দিয়ে দেখানো হয়। ঠিক আছে, আর ইলেকট্রনের সংখ্যাকে তো ইলেকট্রন দিয়ে দেখানো হয়। আর পরমাণুতে কি প্রোটন সংখ্যা, পরমাণু সংখ্যাতে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এক সমান থাকে। তার মানে কি পরমাণু সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা সমান সমান ইলেকট্রনের সংখ্যা। কিন্তু ইলেকট্রনকে আমরা পরমাণু সংখ্যা বলতে পারি না, কেন বলতে পারি না, কারণ ইলেকট্রন অনেক সময় না ইলেকট্রন নিজের মানে এক্সট্রা ইলেকট্রন দানও করে আবার গ্রহণও করে। এবার যদি দান করে তাহলে কি হবে, এর যে স্থায়িত্ব সেটা তো বজায় থাকবে না। স্থায়িত্ব বজায় না থাকলে কি হবে, সবসময় কোনো সময় পরমাণু চেঞ্জ হতে থাকবে। ওই জন্য আমরা ইলেকট্রনকে পরমাণু সংখ্যা হিসেবে ধরি না, কিন্তু ইলেকট্রনের সংখ্যা আর প্রোটনের সংখ্যা এক সমান থাকে। এক সমান থাকা সত্ত্বেও আমরা এটাকে পরমাণু সংখ্যা ধরি না। কেন ধরি না, কারণ ইলেকট্রন হচ্ছে সবসময় হয় দান করা নয় গ্রহণ করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেনে বলছে যে একটা নিউমেরিক্যাল দিয়েছে, 4 কেজি ওজনের একটি বস্তু প্রতি সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড গতিতে অনুভূমিকভাবে চলছে। প্রতি সেকেন্ডে এর গতি 10 মিটার যদি বাড়ানো হয় তবে বাড়ানোর জন্য এটাতে কি কার্য করা হয়। সিম্পল, ওয়ার্ক বরাবর কি হয়, এফ এস কস থিটা। কিন্তু এখানে না এফ, এফ দেওয়া, এফও দেওয়া নাই, এসও দেওয়া নাই, কস থিটাও দেওয়া, তার মানে কি ফর্মুলাটা লাগবে না। সেকেন্ড একটা ফর্মুলা হয় হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে ভি কি, ভি হচ্ছে অন্তিম বেগ, ইউ কি প্রারম্ভিক বেগ, প্রারম্ভিক বেগ। দেখো তো এবার এটাতে বসালো হয় কিনা, ডাব্লু বরাবর হাফ এম দিয়ে দিয়েছে কত আমাকে 4 কেজি ইন্টু 4 ইন্টু ভি আমাকে দিয়ে দিয়েছে কত, ভি আমাকে দিয়েছে 10 মিটার, তার মানে কি 10 এর স্কোয়ার মাইনাস ইউ আমাকে কত দিয়েছে, ইউ আমাকে দিয়েছে 5 মিটার। এটাই তো প্রথম বেগ, এটা তো সেকেন্ডের বেগ না, মানে এটা বলতে গেলে এটা প্রারম্ভিক বেগ, এটা হচ্ছে ইউ, আর এটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে কি ভি। তো ইউর মান দিয়ে দিয়েছে কত 5 এর স্কোয়ার। চলো ব্যাস এবার সমাধান করো, 2 বারে এটা 2 কেটে গেল, এবার 10 এর স্কোয়ার 100, 5 এর স্কোয়ার 25, 100 থেকে 25 বাদ লোক হয় 75, 75 আর 2 গুণ করলে 150, 150 কোথায় আছে, অপশান নাম্বার এ। বোঝাতে পারলাম, দেখো তো আরেকবার বোঝাচ্ছি দেখো। দেখবা যখন প্রশ্নতে না, মনে রাখবো এটা লিখে নাও, যখন প্রশ্নতে যখন প্রশ্নতে প্রশ্নতে যখন দুটো
বেগ দেওয়া থাকবে, প্রশ্নতে যখন দুটো বেগ দেওয়া থাকবে এবং কার্যের পরিমাণ বের করতে হবে এবং কার্যের পরিমাণ বের করতে হবে সেক্ষেত্রে তোমাকে ফর্মুলা লাগাবা হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে ভি হচ্ছে অন্তিম বেগ, মানে একদম শেষে যে বেগটা দেওয়া থাকবে সেটা, আর ইউ হচ্ছে প্রথমকার বেগ, প্রথম যে বেগটা দেওয়া থাকবে। এবার দেখো তো এম আমাদের কাছে দেওয়া আছে এখানে 4 কেজি, তো আমি এখানে লিখে দিলাম হাফ ইন্টু 4 ব্র্যাকেট ভি এর মান, ভি আমি কি বললাম, যেটা লাস্টের বেগ দেখো দেওয়া আছে প্রতি সেকেন্ডে 10 মিটার বাড়ানো, মানে কি 10-এর স্কোয়ার, মাইনাস ইউ হচ্ছে প্রথমকার বেগ, প্রারম্ভিক বেগ দেওয়া আছে আমার 5-এর স্কোয়ার। ব্যাস এবার কাটাকুটি করে দাও, 2 বার এটা কত হবে, 2 বার 4 বারে কেটে গেল 2, 10-এর স্কোয়ার কত হয় 100, মাইনাস 5-এর স্কোয়ার কত হয় 25, 100 থেকে 25 বার করলে কত হয় 75, মানে 2 ইন্টু 75 সমান সমান 150 জুল। ঠিক আছে, অপশান নাম্বার এ। তোমরা যারা বুঝতে পারলে না তারা এই ভিডিওটা না আরেকবার পেছন রিভাইন্ড করে আরেকবার দেখবা, আশা করি তোমরা বুঝতে পেরেই যাবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে সার্চ লাইটের প্রতিফলক কোনটি, উত্তল দর্পণ নাকি অবতল দর্পণ না নলাকার দর্পণ না সমতল দর্পণ। দেখো সার্চ লাইটে ব্যবহার করা হয়, আচ্ছা প্রথমে দর্পণ সম্বন্ধে জেনে নাও। দর্পণ 3 ধরনের হয়, এক হচ্ছে সমতল দর্পণ, একটা হয় উত্তল দর্পণ, আর একটা হয় অবতল দর্পণ। ঠিক আছে, অবতল দর্পণ প্রথমে সমতল দর্পণেরটা বলে দিই, তারপর আলাদা বাকিগুলো বলছি। দেখো সমতল দর্পণ কি হয়, সমতল দর্পণের প্রতিবিম্বের যে আকার, মানে যে ছবি উঠে সেই ছবির আকার বস্তুর আকার সমান হয়। কি হয়, প্রতিবিম্বের আকার, প্রতিবিম্ব মানে কিন্তু ছবি, প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়, বস্তুর আকারের সমান হয়। এই সমতল দর্পণটা আমরা বাড়িতে আয়না হিসেবে ব্যবহার করি। ওখানে দেখবা তুমি নিজের চেহারা যদি দেখো বা নিজের পুরো বডি স্ট্রাকচার যদি দেখো, তোমার বডি স্ট্রাকচার যা সেম জিনিসই তুমি দেখতে পাবা। ওই জন্যই বলে প্রতিবিম্বের আকার, মানে তুমি যে আয়নাতে নিজের ছবিটা দেখছো সেই ছবিটাকে আমি বলছি এখানে কি প্রতিবিম্ব। সেই তোমার মানে পুরো পরিকাঠামোর যেটা আকার হয় সেটা তোমার আকার, মানে বস্তুটাকে তুই নিজেকে বস্তু হিসাবে যদি ধরো আর তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, তো তোমার যেটা মানে আকার সেটাকেই তুমি তোমার আয়নাতে পুরোপুরিভাবে দেখতে পাবা। ঠিক আছে, যদি বলে সমতল দর্পণ কোথায় ব্যবহার করা হয়, সমতল দর্পণ ব্যবহার করা হয় হচ্ছে পেরিস্কোপ। ঠিক আছে, পেরিস্কোপ। আর কোথায় ব্যবহার করা হয়, সাবমেরিনে ব্যবহার করা হয়, সাবমেরিন। ঠিক আছে, চলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ কী হয়, উত্তল দর্পণকে আমরা অভিসারী দর্পণ বলি, অভিসারী না অপসারী দর্পণ বলি, অপসারী দর্পণ। ঠিক আছে, উত্তল দর্পণ কি করে, আলোকে ছড়িয়ে দেয়, ঠিক আছে, তো উত্তল দর্পণের কি হবে, তোমার লণ্ঠনে দেখবা লণ্ঠন যদি জ্বালাও তাহলে দেখবো তো আলোটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। সেকেন্ড হচ্ছে স্ট্রিট ল্যাম্প, স্ট্রিট ল্যাম্পেও দেখবা, স্ট্রিট ল্যাম্প যখন জ্বলে বেশ আলোটাকে ছড়িয়ে দেয়। আরেকটা হচ্ছে গাড়ির ব্যাক মিরর, গাড়ির ব্যাক মিরর
গাড়ির ব্যাক মিররও উত্তল দর্পণের মানে উত্তল দর্পণেরই কাজ হয় গাড়ির ব্যাক মিররে, ঠিক আছে? এবার হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ দেখো, অবতল দর্পণকে তো আমরা প্রথমত বলি অভিসারী দর্পণ। অভিসারী দর্পণ, ঠিক আছে? অবতল দর্পণ কি হয়? আলোকে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করে, নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রিত করে, কেন্দ্রিত করে, ঠিক আছে? এর যদি এক্সাম্পল আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ধরো গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইট। সেকেন্ড হচ্ছে দাড়ি কামানোর আয়না, দাড়ি কাটার আয়না। তৃতীয় হচ্ছে সোলার কুকারে ব্যবহার করা হয়, সোলার কুকার। সোলার কুকারে অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? তবে নাক কান গলার যে ডাক্তার হয়, নাক কান গলার ডাক্তার, গলার ডাক্তাররা অবতল দর্পণে ব্যবহার করে, ঠিক আছে? চলো এবার কোশ্চেনে আসি। চলো কোশ্চেনে দেখো কি বলছে, সার্চ লাইট প্রতিফলকটি কোনটা, উত্তল নাকি অবতল নাকি নলাকার নাকি সমতল? দেখো, সার্চ লাইট কী হয়? সার্চ লাইট তোমাকে একটা নির্দিষ্ট জায়গাতে যে টর্চ লাইটগুলো হয়, সার্চ লাইট মানে এখানে কি টর্চ লাইট, কিসের কথা বলা হচ্ছে? টর্চ। আর টর্চের আলো কী হয়? একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে মানে নির্দিষ্ট একটা বিন্দুতে গিয়ে স্টেবল হয়ে যায়, ছড়িয়ে যায় না আর কি। আমরা এটাই বলতে চাইছি যে টর্চের আলো ছড়ায় না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে স্টেবল হয়ে যায়। তো নির্দিষ্ট জায়গায় স্টেবল হয়ে যায়, তাহলে সেটা কী হবে? অবতল দর্পণ। অবতল দর্পণ কোথায় আছে? অপশন নাম্বার বি। নলাকার দর্পণ কিছু হয় না, এটা এমনিই দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে উত্তল দর্পণ কী হলো? উত্তল দর্পণকে আমরা অপসারী দর্পণ বলি। উত্তল দর্পণ আলোকে ছড়িয়ে দেয়। লণ্ঠন, স্ট্রিট ল্যাম্প, গাড়ির ব্যাক মিরর, এই তিনটা বাদে, ঠিক আছে? এই তিনটা বাদে তোমাকে যাই দিবে সেটাই হচ্ছে অবতল দর্পণ। এই তিনটাই হচ্ছে একমাত্র উত্তল দর্পণের আওতায় পড়ে, বাকি যা আছে সব হচ্ছে তোমার অবতল দর্পণ। গাড়ির হেডলাইট, দাড়ি কামানোর আয়না, সোলার কুকার, নাক কান, গাড়ির হেডলাইট, টর্চ, মানে চোখে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, উত্তল লেন্স থাকে আর কি, সরি, ঠিক আছে? তো এটা কি অ্যান্সার কি হলো? সার্চ লাইটের প্রতিফলক কোনটি? অবতল দর্পণ। চলো নেক্সট কোশ্চেন বলছে, ব্লিচিং পাউডারের সাথে জল মেশানো হলে কোন গ্যাস নির্গত হবে? ব্লিচিং পাউডার যখনই বলে দিবে অ্যান্সার হয়ে যাবে ক্লোরিন, ঠিক আছে? ব্লিচিং পাউডার যখনই দেখো, ব্লিচিং পাউডার আছে, গ্যাসের কথা বলেছে মানে ক্লোরিন। আর ব্লিচিং পাউডার থাকলে যদি অপশানে ক্লোরিন থাকে, সেটা তুমি অ্যান্সার করে আসবে, সেটা তোমার 100% ঠিক হবে, ঠিক আছে? দেখো ব্লিচিং পাউডার কী কী করে, ব্লিচিং পাউডারের কাজ কিছু লেখে নাও, যেগুলো পরীক্ষাতে হচ্ছে আসে। জলকে কীটাণুমুক্ত করে, জলকে কীটাণুমুক্ত করে ব্লিচিং পাউডার, ঠিক। মাস্টার্ড গ্যাস তৈরি করে, মাস্টার্ড গ্যাস ব্লিচিং পাউডার দ্বারা তৈরি হয়। ক্লোরোফর্ম ব্লিচিং পাউডার দিয়ে তৈরি হয়, ক্লোরোফর্ম ব্লিচিং পাউডার দিয়ে তৈরি হয়। চিনিকে সাদা রাখার জন্য ব্যবহার করা হয় ব্লিচিং পাউডার। দেখছো চিনি কত ডেঞ্জারাস? চিনিকে সাদা করার জন্য, চিনিকে সাদা করার জন্য ব্লিচিং পাউডারটা ব্যবহার করা হয়। হাইড্রোজেনের সম্বন্ধে কালকেই বলেছিলাম, হাইড্রোজেন কী করে? হাইড্রোজেন হচ্ছে অত্যাধিক জ্বলনশীল গ্যাস, অত্যাধিক জ্বলনশীল গ্যাস, জ্বলনশীল গ্যাস। একে কী হয়? ভবিষ্যতের জ্বালানি বলা হয়। কালকে ওই কোশ্চেনটা এসেছিলো, বলেছিলাম ভবিষ্যতের জ্বালানি,
ভবিষ্যতের জ্বালানি বলা হয় কাকে? হাইড্রোজেনকে। অক্সিজেন যদি তোমরা বলো, অক্সিজেনের খোঁজ করেছিল সিল এবং প্রিস্টলে। সিল ও প্রিস্টলে প্রিস্টলে নামে দুজন বিজ্ঞানী ছিল, যে অক্সিজেনের যদি পরমাণু সংখ্যা বলা হয় কত? পরমাণু সংখ্যা অক্সিজেনের 8, আর পারমাণবিক ভর কত? 16। ঠিক আছে, তাহলে কোশ্চেন কি হলো? কোশ্চেন হলো ব্লিচিং পাউডারের সাথে জল মেশানো হলে কোন গ্যাস নির্গত হয়? ক্লোরিন। তারপর আমরা বললাম কার্বন ডাইঅক্সাইড কী হয়? কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষে সাহায্য করে। সালোক সংশ্লেষ সালোক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড সাহায্য করে। হাইড্রোজেন কি বললাম? হাইড্রোজেন বললাম অত্যাধিক জ্বলনশীল গ্যাস, ভবিষ্যতের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। অক্সিজেন সিল এবং প্রিস্টলে নামক দুজন বিজ্ঞানী মিলে অক্সিজেনের খোঁজ করেছিল। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 আর পারমাণবিক ভর হচ্ছে 18। ব্লিচিং পাউডারে কী করে? ব্লিচিং পাউডার জলকে কীটাণুমুক্ত করে। ব্লিচিং পাউডার মাস্টার্ড গ্যাসের নির্মাণ করে। ব্লিচিং পাউডার ক্লোরোফর্মের নির্মাণ করে। ব্লিচিং পাউডার চিনিকে সাদা করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোন বিক্রিয়ার ফলে অতি প্রক্রিয়াশীল ধাতু অপসারণ করা হয়? তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে যদি আমি বলি, তড়িৎ বিশ্লেষণের খোঁজ কে করেছিল? মাইকেল ফ্যারাডে। ঠিক আছে, মাইকেল ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণের জন্য অ্যানোড আর ক্যাথোডের প্রয়োগ করা হয়। অ্যানোড আর ক্যাথোড এই দুটোর প্রয়োগ করা হয়। তড়িৎ বিশ্লেষণ সবসময় ডিসি কারেন্টে হয়। ঠিক আছে, ডিসি কারেন্টে তড়িৎ বিশ্লেষণ হয়। আর ক্যালসিনেশন যদি বলো, ক্যালসিনেশন কি? ক্যালসিনেশন হচ্ছে ঘনীভূত আকরিক যেগুলো হয়, ঘনীভূত আকরিকের যখন বাতাস যখন যে সময় থাকে না, তখন গলনাঙ্কের নিচে গরম হাওয়াকেই হচ্ছে এই বলে ক্যালসিনেশন। বা যখন মানে এক কথায় বলতে গেলে যে আকরিক হয়, আকরিকের যখন যেই জায়গাটাতে মানে হাওয়া থাকে না, তখন কি হয়? গলনাঙ্কের নিচে মানে ওর যেটা গলে যাওয়ার মান, তার নিচের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে কি হয়? গরম হাওয়া দেয়। ঠিক আছে, ক্যালসিনেশন যদি আমি লিখি তাহলে কী লিখব? ঘনীভূত আকরিক ঘনীভূত আকরিকের বাতাসের অনুপস্থিতিতে তার গলনাঙ্কের নিচের গরম হাওয়াকে বলে, গলনাঙ্কের নিচের গরম হাওয়াকে ক্যালসিনেশন বলা হয়। ঠিক আছে, তাহলে এটার প্রশ্নের কী আছে সঠিক অ্যান্সার? যে কোন বিক্রিয়ার ফলে অতি প্রতিক্রিয়াশীল ধাতু অপসারণ করা হয়? তড়িৎ বিশ্লেষণ। চলো নেক্সট কোশ্চেন বলছে অযৌন প্রজনন ও যৌন প্রজনন থেকে আলাদা হয়। অযৌন প্রজনন যৌন প্রজনন থেকে আলাদা হয়, কারণ অযৌন প্রজননে কী হয়? গ্যামেটের উৎপন্ন হয়, বংশভিন্নতা দেখা যায়, নতুন জীব তাদের পিতামাতার অনুরূপ হয়। মানে অনুরূপ মানে কি? সমান। নতুন জীব তার পিতামাতার সমান হয়, গ্যামেটের নিউক্লিয়াস ফিউশন ঘটে। কোনটা? দেখো, অযৌন প্রজনন যদি বলে, অযৌন প্রজনন সম্বন্ধে কিছু ব্যাপার ছিল না। অযৌন প্রজনন, দেখো অযৌন প্রজনন কি? এখানে একটাই লিঙ্গ ভাগ নেয়, একটি লিঙ্গ ভাগ নেয়। ঠিক আছে, আর অযৌন প্রজননে কি হয়? সমসূত্রে বিভাজন হয়, সমসূত্রে বিভাজন হয়। আর সমসূত্রে বিভাজন হলে কি হয় বলতো? একটা ক্রোমোজোম ভেঙে দুটো ক্রোমোজোমের তৈরি হয়, আর দুটো ক্রোমোজোম যে মানে একটা মাতৃকোষ ভেঙে দুটো পুত্রীকোষে নির্মাণ হয়, আর সেই দুটো পুত্রীকোষ দেখতে ডিটো একদম মাতৃকোষের মতো হবে। ঠিক আছে,
আর অযৌন প্রজনন হয় সাধারণত অমেরুদণ্ডী প্রাণীদের। অমেরুদণ্ডী প্রাণীদের অযৌন প্রজনন হয়। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? যৌন প্রজননে কি হয়? দেখো, যৌন প্রজনন, যৌন প্রজনন আমি যদি বলি, যৌন প্রজননে দুটি লিঙ্গ ভাগ নেয়, দুটি লিঙ্গ ভাগ নেয়, ঠিক আছে, একটা পুরুষ একটা মহিলা। যৌন প্রজনন কি হয়? সমসূত্রী প্লাস অর্ধসূত্রী বিভাজন হয়, সমসূত্রী প্লাস অর্ধসূত্রী, ঠিক আছে। তো কি বলছে দেখো, অযৌন প্রজনন যৌন প্রজননের থেকে আলাদা হয়, কারণ অযৌন প্রজননে কি হয়? নতুন জীব তার পিতামাতার অনুরূপ হয়, ঠিক আছে। নতুন জীব কি হয়? তার পিতামাতার অনুরূপ হয়। পিতামাতার অনুরূপ কেন হয়? কারণ সমসূত্রী বিভাজন। সমসূত্রী বিভাজন কি? যে একটা মাতৃকোষ থেকে মানে যেই নতুন প্রজন্মের যে জন্ম হচ্ছে, সেই একটা মাতৃকোষ থেকে দুটো মাতৃকোষের মানে দুটো পুত্রীকোষের জন্ম হয়। আর সেই দুটো পুত্রীকোষ দেখতে ডিটো মাতৃকোষের মতো হয়। তার মানে কি নতুন জীব তাদের পিতামাতার অনুরূপ হয়। যৌন প্রজননে কি হয়? দুটি লিঙ্গতে ভাগ নেয়, একটা হচ্ছে মানে একটা পুরুষ একটা মহিলা। আর পুরুষ মহিলা যদি ভাগ নেয় তাহলে সেখানে কি হয়? গ্যামেটের উৎপন্ন হয়। আর দেখবা যদি পুরুষ মহিলা দ্বারা তৈরি যে বাচ্চা, সেই বাচ্চা মানে একদম যে তার বাবা মা মতো দেখতে হবে তা না, কিন্তু একটু আলাদা হয়। তার মানে কি বংশ ভিন্নতা দেখা দেয়। গ্যামেটের নিউক্লিয়াস ফিউশনে ঘটে, মানে যেই কি বলে ফলোপিয়ান টিউব আছে, সেখানে টিউবে না গ্যামেটের যেই মানে নিউক্লিয়াস যেটা হয়, যেটা বিভাজিত হয়, সেটা ফ্যালোপিয়ান টিউবেই হয়। সেটাই বলছে যে গ্যামেটের নিউক্লিয়াসের ফিউশন ঘটে। কোথায় ঘটে? ফলোপিয়ান টিউবেই ঘটে গ্যামেটের নিষ্কাশন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে কোন ধাতু সহজেই চাকু দিয়ে কাটা যায়? সোডিয়াম। সোডিয়াম ছাড়াও আর কোন কোন কাকু ফার্স্ট এতে যেগুলো পর্যায় সারণীতে ফার্স্ট এতে যেগুলো পদার্থ আছে, সেগুলো সবকেই হচ্ছে চাকু দিয়ে কাটা যায়। সো ফার্স্ট এতে কী কী আছে? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো হচ্ছে সব ফার্স্ট এর পদার্থ, ঠিক আছে। দেখো সোডিয়ামকে আমরা কেরোসিন তেলে ডুবিয়ে রাখি, ঠিক আছে, কেরোসিন তেলে ডুবিয়ে রাখি। এই জন্য ডুবিয়ে রাখি কারণ যখনই সোডিয়াম বাতাসের সাথে কিংবা জলের সাথে যদি অভিক্রিয়া করে না, বিস্ফোট হয়ে যায়। ওই জন্য বিস্ফোট হয় জলে বা বাতাসে রাখলে। এই জন্য সোডিয়াম থেকে অ্যান্টি বিস্ফোটক তৈরি হয়, ঠিক আছে, অ্যান্টি বিস্ফোটক তৈরি হয়, বিস্ফোটক তৈরি হয়, ঠিক আছে, অ্যান্টি বিস্ফোটক তৈরি হয়। সোডিয়াম কি হয়? বিদ্যুতের সূচালক হয়, বিদ্যুতের সূচালক হয়। বিদ্যুতের সূচালক মানে কি? বিদ্যুৎ এই সোডিয়ামের মধ্যে দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে সোডিয়াম শীতলক হিসাবে কাজ করে। শীতলক মানে কি? কুল্যান্ট হিসাবে, শীতলক হিসাবে কাজ করে, ঠিক আছে। তামার কি? কপার, সিইউ হচ্ছে সংকেত। স্বর্ণ কি? সোনা হচ্ছে কি সব থেকে অধিক ক্রিয়াশীল ধাতু, সব থেকে অধিক ক্রিয়াশীল ধাতু, সব থেকে অধিক ক্রিয়াশীল ধাতু কে? সেটা হচ্ছে সোনা। অ্যালুমিনিয়াম কি? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 13, ঠিক আছে। আর পারমাণবিক ভার কত? পারমাণবিক ভার হচ্ছে 27, মনে রাখবো, ঠিক আছে। তো কি হলো? কোন ধাতু চাকু দিয়ে সহজেই কাটা যায়? সোডিয়াম। আর এই কোশ্চেনটা ড্রাইভারের পরীক্ষায় এতবার রিপিট হয়েছে, তোমার কি বলো। আর যে আগামী যে সেটগুলো আসবে সেই সেটগুলোতে তুমি দেখবা এই কোশ্চেনটা
কতবার রিপিট হয়েছে। মানে 2018-তে এই কোশ্চেনটা একদম এক্সামিনারদের প্রিয় কোশ্চেন ছিল, সবাইকে দিচ্ছিল। যাও, বলছে রেনভিয়ারের নোটগুলিতে মাইক্রোস্কোপিক স্পেস থাকে যা ড্যাশে পাওয়া যায়। অ্যাকশন। ঠিক আছে, দেখো অ্যাকশন কি, মেনলি হচ্ছে প্রথম হচ্ছে আমাদের শুরু হয় মাথা। ঠিক আছে, মাথা মাথা কি দিয়ে তৈরি হয়? স্নায়ুকোষ। স্নায়ুকোষ। ঠিক আছে, স্নায়ুকোষের মধ্যে থাকে হচ্ছে আমাদের নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার। ঠিক আছে, এই নার্ভ ফাইবারের শেষে, মানে নার্ভ ফাইবারকে আমরা কি বলি, এটাকে মানে বৈজ্ঞানিক নামে বলা হয় সাইন্যাপস। বলে না অনেকে সাইন্যাপসে প্রবলেম হচ্ছে, সাইন্যাপসের প্রবলেম কি, নার্ভ ফাইবারের প্রবলেম হচ্ছে, মানে ওর মধ্যে কি সোডিয়ামের অভাব আছে। সাইন্যাপস। এই সাইন্যাপসের একদম শেষ ভাগে কি থাকে, একটা গোলাকার গঠন থাকে। ঠিক আছে, গোলাকার গঠন থাকে, ওই গোলাকার গঠনটাকে অ্যাকশন বলা হয়। কি বলা হয়? অ্যাকশন। তার মানে কি, অ্যাকশন কোথায় থাকে? মেনলি অ্যাকশন থাকে মাথাতে, কিন্তু কীরকম থাকে? মাথা থাকে, মাথা আমাদের স্নায়ুকোষ দিয়ে তৈরি। এই স্নায়ুকোষের মধ্যে কি নার্ভ ফাইবার থাকে, এই যাকে আমরা সাইন্যাপস বলি। এই সাইন্যাপসের একদম শেষ ভাগে গোলাকার একটা গঠন থাকে যাকে আমরা অ্যাকশন বলি। ঠিক আছে, অ্যাকশনের কাজ কি বলতো? অ্যাকশনের কাজ হচ্ছে বার্তাবাহক। যদি বলো, অ্যাকশনের কাজ হচ্ছে বার্তাবাহক। মানে অ্যাকশন যদি তোমাকে আমি বলি কীরকম হয় দেখতে, ছাড়ো এখানে এখন ছবিটা নেই, মানে তুমি তোমাকে দেখিয়ে দিতাম। ঠিক আছে, বার্তাবাহক হিসেবে অ্যাকশন কাজ করে। আর এই বার্তাবাহকের জন্য চার্জ দরকার, মানে কন্টিনিউ তার সূচনা পাঠাতে পারবে না। এই সূচনা পাঠানোর জন্য এরও কিছু পুষ্টি দরকার। সেই পুষ্টিটা এরা কোথায় থেকে পায়? সেটা হচ্ছে সোডিয়াম থেকে পায়। যদি সোডিয়াম কম থাকে তাহলে সাইন্যাপসের প্রবলেম হয়, সাইন্যাপসের প্রবলেম থাকে মাথা ঘুরে, মাথা ঘুরলে তখন মনে হয় যে ভালো লাগছে না আর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নিচের কোনটি স্যাপ্রোট্রপ? স্যাপ্রোট্রপ মানে হচ্ছে মৃতপোষী। মৃতপোষী। মৃতপোষী কাকে বলে? যারা হচ্ছে মরা পচা মরা পচা দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। পুষ্টি গ্রহণ করে। আর মরা পচাটা কি? প্রাণীও হতে পারে আর উদ্ভিদও হতে পারে। ঠিক আছে, তো কি হবে? পায়রা কি এগুলো থেকে উৎপাদন করে? না, হবে মাশরুম। মাশরুম দেখবা পচাগলা জায়গাতে জন্মায়। মাশরুমে কি থাকে? সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়, প্রায় 80% প্রোটিন, সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায়। মানুষ যদি বলে, মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমোসেপিয়েন্স। 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 ঠিক আছে, শৈবাল কিসের মধ্যে আসে? থ্যালোফাইটা বর্গের। থ্যালোফাইটা। থ্যালোফাইটা জগতের মধ্যে শৈবাল আসে। মানুষ হচ্ছে কি? মানুষের রাসায়নিক বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? হোমোসেপিয়েন্স। মাশরুম কি করে? মাশরুমের মধ্যে 80% প্রোটিন পাওয়া যায়। মাশরুম মৃতপোষী একটা পদার্থ যা মরা পচা গলা দেহ থেকে পুষ্টি গ্রহণ করে। আর সেই মরা পচাটা কি হতে পারে? প্রাণীও হতে পারে, উদ্ভিদও হতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে মোমেন্টামকে ড্যাশ এর গুণফল হিসাবে প্রকাশ করা হয়। কালকেই বলেছিলাম, ভর ইন্টু বেগ, তাই না? দেখো মোমেন্টাম কি? মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর রাশি, মনে রাখবো। মোমেন্টাম কি? একটা ভেক্টর রাশি। আর যদি বলে মোমেন্টামের এসআই ইউনিট কি? এসআই ইউনিট জিজ্ঞাসা করে, কি হবে? কেজি মিটার প্রতি সেকেন্ড।
ঠিক আছে। ভর এবং ত্বরণের গুণফলকে কি বলা হয়? ভর এবং ত্বরণের গুণফল বল। বলের SI ইউনিট কি? নিউটন। বল কি? একটা ভেক্টর রাশি। এগুলো সব পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। যেগুলো আমি লিখছি কিনা সব পরীক্ষায় আসে। তুমি সামনের মানে যখন নেক্সট শিফটের কোশ্চেনগুলো আসবে দেখবে সব কোশ্চেন তুমি পাবা। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। বলছে ঋণাত্মক ত্বরণ নিচের কোনটির বিপরীত? ঋণাত্মক ত্বরণ মানে কি বলতো? ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে ব্রেক কষা। ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে ব্রেক কষা। ব্রেক কষা, যাকে আমরা বাংলায় বলি মন্দন, ইংরেজিতে এটাকে বলে রিটার্ডেশন। রিটার্ডেশন বলা হয়। আর রিটার্ডেশন দেখো, ব্রেক মারলে কি হয়, আর এর বিপরীত কি? মন্দনের বিপরীত হচ্ছে ত্বরণ। ত্বরণ কি হয়? বেগ বৃদ্ধি। বেগ বৃদ্ধিকে আমরা ত্বরণ বলি। মন্দন কি হয়? বেগ কমে যায়। ব্রেক কষা মানে তো বুঝতেই পারছো, বেগ কি হবে? কমে যাবে, বেগ কমে যাবে। তাহলে এবার প্রশ্নটা করো তো, কি বলছে? ঋণাত্মক ত্বরণ নিচের কোনটির বিপরীত? মানে মন্দন কিসের বিপরীত? মন্দন হচ্ছে বেগের বিপরীত, ঠিক। কারণ বেগ হচ্ছে কি, বেগ যদি বৃদ্ধি হয় সেটা ত্বরণ, কিন্তু এখানে ঋণাত্মক ত্বরণের কথা বলে, তার মানে কি মন্দনের কথা বলেছে। আর মন্দন হচ্ছে ব্রেক কষা। ব্রেক কষা মানে কি? বেগ কমা। আর বেগ কমা কি? বেগের বিপরীত। বেগ বৃদ্ধি, বেগ হ্রাস, তাই না? ভরবেগ তো এখনই বললাম, মোমেন্টাম। মোমেন্টাম। বলও এখনো বললাম নিউটন, এর SI একক। এই দুটো হচ্ছে কি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ঠিক আছে। দূরত্ব কি? দূরত্ব হচ্ছে এর SI ইউনিট কি? মিটার। দূরত্ব কিভাবে প্রাপ্ত করা হয়? গতি ইন্টু সময়। গতি ইন্টু সময় হচ্ছে দূরত্ব, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে অ্যামোনিয়াম সালফেটের একটি অণুতে কটি পরমাণু আছে? প্রথমত অ্যামোনিয়াম সালফেটের সূত্র থেকে জানো। অ্যামোনিয়াম সালফেটের সূত্র হচ্ছে NH4 ঠিক আছে। এবার এখানে গুণ, কটা পরমাণু আছে? N কটা আছে? N দুটা, প্লাস H কটা আছে? H এখানে চারটা, 4 দুগুণী 8, প্লাস S এখানে সালফার কটা আছে? একটা, প্লাস অক্সিজেন কটা আছে? এখানে 4টা। কত হলো? 8 2 10, 11, 11 4 15। অপশন নম্বর বি, ঠিক আছে। এগুলো গুণা কোনো ব্যাপার না। তুমি এই যে যেটা ব্র্যাকেটের বাইরে থাকে সেটা টোটালটার সাথে গুণ হবে। আর যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে, এখানে কিছু নাই মানে এখানে একটা আছে, ঠিক আছে। যেমন এনে কি, এনে কিছু নাই একটা আছে, কিন্তু ওভারঅল কত হয়? 2 দিয়ে গুণ করতে হবে, যেন 2 দিয়ে গুণ করলাম। হাইড্রোজেন কটা আছে? 4টা, কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, 8টা। সালফার কটা আছে? একটা। অক্সিজেন কটা? 4টা, টোটাল 15টা। 1 কিলোওয়াট আওয়ার কি? 3.6 × 10⁶ জুল, ঠিক আছে। এটা কোথায় ব্যবহৃত হয়? ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়। ব্যবসায়িক ইউনিট কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। বলছে নিচের কোনটি নিউল্যান্ডের অক্টেভ শ্রেণীবিভাগ নিয়মের শেষ উপাদান? এটা হচ্ছে অ্যান্সার থোরিয়াম। দেখো নিউল্যান্ডের অষ্টক নিয়ম সম্বন্ধে কালকে তোমাকে বলেছিলাম। এটাকে কি বলে? সঙ্গীতের নিয়ম বলা হয়। সঙ্গীতের নিয়ম বলা হয়। সঙ্গীতের নিয়ম কেন বলা হয়? কারণ এটা সা রে গা মা থেকে শুরু, প্রথম এই সা, সা রে গা মা পা ধা নি সা,
বলছে এখানে যে তত্ত্ব থাকবে আর এখানে যে তত্ত্ব থাকবে এই দুটোর তত্ত্বর গুণ এক সমান হবে, ঠিক আছে। কিন্তু যেহেতু এটা কীভাবে বলবো, সা থেকে সা, ওই জন্য সঙ্গীতের নিয়ম হিসাবে করা হয়। নিউল্যান্ড ওর নিয়ম কবে দিয়েছিল? 1863 সালে দিয়েছিল, ঠিক আছে। নিউল্যান্ডের সময় টোটাল কটা তত্ত্বের সংখ্যা কটা ছিল? 56টি। নিউল্যান্ডের সময় নিউল্যান্ডে যে তত্ত্ব ছিল সেটা কি কত দূর অবধি লাগু হতো? ক্যালসিয়াম অবধি লাগু হতো, ক্যালসিয়াম অবধি লাগু হতো। কিন্তু নিউল্যান্ডের সময় টোটাল তত্ত্ব কতটা খোঁজা গেল? 56। আর অন্তিম তত্ত্ব কী ছিল? থোরিয়াম। থোরিয়াম। এখান থেকে আমরা কী জানতে পারলাম? থোরিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 56। এটাই জানতে পারলাম, ঠিক আছে। তো দেখো কী বলছে কোশ্চেন, যে নিচের কোনটি নিউল্যান্ডের অক্টেভ শ্রেণীবিভাগের নিয়মের শেষ উপাদান? অ্যান্সার হচ্ছে থোরিয়াম। নিউল্যান্ডের সম্বন্ধে আমি কালকেও বলেছিলাম, আজকেও বলে দিলাম। নিউল্যান্ডের নিয়ম কি? সঙ্গীতের নিয়ম বলা হয়। নিউল্যান্ড ওর মানে পর্যায় সারণী দিয়েছিল 1863 সালে। নিউল্যান্ডের সময় 56টি তত্ত্বের খোঁজ হয়েছিল, যেটা লাস্ট তত্ত্ব ছিল সেটা ছিল থোরিয়াম। আর নিউল্যান্ডের নিয়ম ক্যালসিয়ামে অবধি লাগু হতো, ঠিক আছে। কারণ কি, ভারী জিনিসে নিউল্যান্ডের নিয়ম লাগু হতো না, তো হালকা জিনিসের উপর নিউল্যান্ডের নিয়ম লাগু হতো। সেই জন্য তো পরে এটা অস্বীকার করে দেওয়া হয়েছিল। নিউল্যান্ডের পরে হলো মেন্ডেলিভ নিয়ে আবার পরমাণু দ্রব্যমানের উপর বানালো, কিন্তু ওটা 63টা পদার্থের উপর লাগলো, তারপর আর লাগতে লাগলো না। তারপরে এলো মোসলে এসে তো পরমাণু সংখ্যার আধারে দিয়ে দিল, দিয়ে কী করলো? আধুনিক পর্যায় সারণী তৈরি করে দিল, ঠিক আছে। দেখো লাল পিঁপড়ার মধ্যে কোন অ্যাসিড থাকে? কালকেই বলেছিলাম, কি? ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিডকে একটা নতুন নামে জানা যায়, সেটা হচ্ছে মেথেনয়িক অ্যাসিড। মেথেনয়িক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের আরেক নাম। অনেক সময় প্রশ্নতে দিয়ে দেবেন লাল পিঁপড়ে হলে কোন অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিড না দিয়ে মেথেনয়িক অ্যাসিড দিবে, তো এটাও হবে অ্যান্সার, মেথেনয়িক অ্যাসিড, ঠিক আছে। দেখো অক্সালিক অ্যাসিড কালকে বলেছিলাম কিসে পাওয়া যায়? টমেটোতে পাওয়া যায়। অক্সালিক অ্যাসিডের কাজ কি? ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়, ফটোগ্রাফিতে ব্যবহার করা হয়। প্লাস কি, জং লাগা দাগ, জঙে লাগা দাগ, জঙে লাগা না, জং দ্বারা, জং দিয়ে লাগা দাগকে ওঠানোর জন্য ব্যবহার করা হয়, দাগকে ওঠানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা জং আছে। ম্যালিক অ্যাসিড কিসে পাওয়া যায়? আপেলে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, বলছে প্রতিরোধের এসআই ইউনিট কি? প্রতিরোধের এসআই ইউনিট কি? ও, প্রতিরোধের এসআই ইউনিট কী করে বার করবো? আর সমান সমান V/I। এটাকে কি বলা হয়? ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ভোল্ট বাই অ্যাম্পিয়ার। ভোল্ট বাই অ্যাম্পিয়ার। অনেক সময় ওহম দেয় না, ওহমের বদলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার দিয়ে দেয়, তো এটাও মনে রাখবো, এটা হচ্ছে অ্যান্সার। কুলম্ব কি? কুলম্ব হচ্ছে বিদ্যুৎ আধান, বিদ্যুৎ আধানের এসআই একক, ঠিক। জুল কিসের একক? জুল হচ্ছে কার্য, এনার্জি, তাপ, এগুলোর এসআই ইউনিট কি? জুল। নিউটন কার একক? বল। নিউটন হচ্ছে বলের এসআই ইউনিট, ঠিক আছে। আর ওহম তো বলে দিলাম, প্রতিরোধের এসআই ইউনিট কি? ওহম। চলো আজকের কোশ্চেন হচ্ছে লাস্ট কোশ্চেন, বলছে একটি উত্তল দর্পণ যার ফোকাল দৈর্ঘ্য এফ একটি তরলে নিমজ্জিত করা হলো, নিমজ্জিত মানে কি? ডোবানো হলো, তবে আয়নার ফোকাল লেন্থ কত হবে? দেখো প্রথমে একটা জিনিস জেনে নাও, ফোকাস দূরত্ব না কখনোই প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। ফোকাস দূরত্ব কখনো প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না, ঠিক আছে।
ফোকাস দূরত্ব কখনো প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে না। তার মানে কি হবে, যা ফোকাল লেন্থ আছে আয়না, তবে মানে উত্তল দর্পণের যেটা ফোকাল লেন্থ আছে জলে ডোবানোর পর তার ফোকাল লেন্থ সেমই থাকবে। তার মানে কি এফ যেটা আছে এফই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তুমি যদি আমাকে বলো যে প্রতিসরাঙ্ক কী, প্রতিসরাঙ্ক সম্বন্ধে আমি তোমাকে কিছু বলতে পারি। দেখো, প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক হচ্ছে কি, প্রতিসরাঙ্ক একটা মানে মাপার জিনিস, যেটা দিয়ে আমরা কোন মাধ্যম হচ্ছে কতটা ঘন বা কতটা হালকা যেটা জানতে পারি। কোনো মাধ্যম কতটা ঘন বা কতটা হালকা সেটা আমরা জানতে পারি, ঠিক আছে, সেটা জানতে পারি প্রতিসরাঙ্কের মাধ্যমে জানতে। প্রতিসরাঙ্কের কোনো এসআই ইউনিট হয় না, প্রতিসরাঙ্কের কি কোনো এসআই ইউনিট হয় না, ঠিক আছে। হ্যাঁ, প্রতিসরাঙ্কের কোনো এসআই ইউনিট হয় না। প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে দেখানো হয়, এই যে এই চিহ্নটা দিয়ে দেখানো হয়, এটাকে কি বলা হয়, মিউ। প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে দেখানো হয়। যদি সব থেকে বেশি বলো, সব থেকে বেশি প্রতিসরাঙ্ক, সব থেকে বেশি প্রতিসরাঙ্ক কার, সেটা হচ্ছে হীরা, কত 2.4, ঠিক আছে। চলো, এই ছিল তোমাদের আজকে কোশ্চেন, ঠিক আছে। তোমরা জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগলো। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।